হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? সবাই বেশ ভালো আছেন আশা করি। আজকে সর্বপ্রথম সবাইকে ওয়েলকাম জানাই আরএমএইচ এবং ম্যাথলেটসের পক্ষ থেকে আপনাদের লেকচার 01-এ ম্যাট্রিক্স নির্ণায়কের। আমি ফাহাদুজ্জামান শোভন, আমি আছি আপনাদের সাথে। ম্যাট্রিক্স নির্ণায়ক আজকে পিন পয়েন্ট সব কথাবার্তা বলবো, কিন্তু প্রথমে অবশ্যই শুরুতে কিছু কথা বলা দরকার। অনেক দিন পর এরকম রেকর্ড ক্লাস আসলে শুরু করছি। এর আগে যখন করোনা ছিল তখন প্রচুর রেকর্ড ক্লাস হইতো, কিন্তু অনেক দিন পর এভাবে আসলে রেকর্ড ক্লাস আবার নেওয়া শুরু করলাম। এছাড়া তো বেশিরভাগ সময় আমি অফলাইনে যেহেতু পড়াই, অফলাইনে তো আবার প্রচুর স্টুডেন্ট থাকে সামনে, আর যে অনলাইনেও যদি পড়াই সেখানে তোমার কি লাইভে ফেসবুকে তোমার প্রচুর স্টুডেন্ট থাকে। কিন্তু এভাবে রেকর্ড আসলে অনেকদিন পর শুরু করছি, কিন্তু কোনো টেনশন করতে হবে না। তোমাদের আজকে সবাইকে ওয়েলকাম ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ফার্স্ট ক্লাসে। ম্যাট্রিক্স নির্ণায়ক কি? ম্যাট্রিক্স নির্ণায়ক হচ্ছে তোমার উচ্চতর গণিতের তোমাদের এইচএসসির ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক বা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। সেটা নিয়ে আজকে আমরা বিস্তর কথাবার্তা বলবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইনশাল্লাহ এই জার্নি তোমাদের সাথে খুব ভালো যাবে। আশা করি তোমরা রুটিন পেয়ে গেছো ম্যাট্রিক্স নির্ণায়কের। এই চ্যাপ্টারটা আমরা ফুল ফ্রিতে তোমাদেরকে পড়াবো এবং একদম খুঁটিনাটি একাডেমিক এবং অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার এই ম্যাট্রিক্স নির্ণায়কের সব কিছুই তোমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এই লেকচারগুলোতে। তো একদম টেনশন করতে হবে না। এই চ্যাপ্টার নিয়ে আমরা কোনো কথাবার্তা না বলে আর শুরু করে দিই আজকে আমাদের লেকচার 1। সো প্রথমে শুরুতেই এই যে ম্যাট্রিক্স আর নির্ণায়ক, হ্যাঁ, মানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট ইংরেজিতে বলে, এটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত আমি একটা কাজ করি, এই যে একটা থার্ড ব্র্যাকেট দিই আর দুইটা প্যারালাল আমি লাইন দিই। সত্যি কথা বলি, এটাই ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে নির্ণায়ক, কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো উপাদান নাই। যদি কোনো আমরা উপাদান দিই, যে কোনো তথ্য উপাত্ত দিই, যা ইচ্ছা তা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যদি কিছু উপাদানকে সারি এবং কলামের মাধ্যমে আমরা সাজাই, সেটাকেই আসলে আমরা ম্যাট্রিক্স বলবো। তো তাহলে একটা কাজ করি আমরা কিছু উপাদান দিই। উপাদান মানে হচ্ছে ধরো সংখ্যা দিলাম 1 2 3 4 5 6 7 8 9। দেখো কতগুলো উপাদানকে আমি আসলে সাজাই লিখছি। কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা ওয়ার্ড বললাম, যে একটা না দুইটা ওয়ার্ড বলছি, সারি এবং কলাম। তাহলে কতগুলো উপাদানকে সারি এবং কলামের মধ্যে সাজানোই হচ্ছে যে ম্যাট্রিক্স। এবং তৃতীয় বন্ধনী দ্বারা আসলে ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয়। আর দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে নির্ণায়ক বা ডিটারমিনেন্টকে প্রকাশ করা হয়। আমরা ডিটারমিনেন্ট নিয়ে একদম ডিটেলস পড়বো, বাট আজকে না, আজকে জাস্ট দেখাই রাখি। যদি এখানেও তুমি কতগুলো উপাদান দাও, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই ক্যাটাগরিতে তুমি যদি প্রকাশ করো সেটা হবে নির্ণায়ক। একটু খালি বলে দিই, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানে নির্ণায়ক। আই রিপিট, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানে নির্ণায়ক। কিন্তু এটা নিয়ে একদম ডিটেলস পরবর্তীতে কথাবার্তা বলবো, এখন কোনো টেনশনই করার দরকার নেই। এটাই হচ্ছে ম্যাট্রিক্স, দেখতে এরকম, এটা হচ্ছে নির্ণায়ক। কিন্তু কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, যে এই যে দেখো এটা এখানে আমি লিখছি, আমি কি বলছি, যে কতগুলো উপাদানকে সারি এবং কলামের মাধ্যমে সাজানোই হলো ম্যাট্রিক্স। তো আমি লিখে দিচ্ছি কথাটা, হ্যাঁ, তোমরাও ডেফিনেটলি এখান থেকে লেখা শুরু করবা। কতগুলো উপাদানকে সারি এবং কলামের মাধ্যমে সাজানোকেই ম্যাট্রিক্স বলে। সাজানোকেই ম্যাট্রিক্স বলে। তোমরা কি জানো ম্যাট্রিক্স নামে যে 3টে মুভিও আছে, অ্যাকচুয়ালি 4টা। ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার একদম দি ম্যাট্রিক্স নামে একটা মুভি আসছিল, ওয়ান অফ দ্য মোস্ট সাইফাই মুভি, এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সাইফাই মুভি। এবং পরবর্তীতে আসছে ম্যাট্রিক্স রিলোডেড, এরপর আসছে ম্যাট্রিক্স রিভলিউশন। তো মুভিগুলো অসাধারণ ছিল, বাট ওই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স একই কথা না ভাই। এই ম্যাট্রিক্স হচ্ছে যে কতগুলো উপাদানকে সারি এবং কলামের মাধ্যমে সাজানো। অ্যান্ড কথা হচ্ছে যে সারি কি আর কলাম কি, আমরা একটু বক্স দিই। এই যে সারি যে বললাম, সারি আর কলাম এটা কি, সেটা নিয়ে আমরা এখন ডিটেলস পড়বো। দেখ, এই যে 1 2 3 4 5 6 7 8 9 ভূমির সমান্তরালে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সারি। তাহলে ভূমির সমান্তরালে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সারি, মানে এই যে 1 2 3 সে হচ্ছে একটা সারি। আর ভূমির সাথে উলম্বভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম। যে 1 4 7 2 5 8 3 6 9 এগুলো হচ্ছে কলাম। তো তাইলে আমি এই 2 5 8 এটাকে ডেফিনেটলি বলতে পারি
একটা হচ্ছে কলাম। তো তাইলে এই 1 2 3 এটাকে বলতে পারি আমরা সারি। তো তাইলে তোমাদের কাছে একদম কমন সেন্স থেকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও তো দেখি। এখানে সারি কয়টা আছে টোটাল? দেখাও দিছি আমি যদিও। এখানে সারি আছে 3টা, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? ভূমির সাথে সমান্তরালে। আচ্ছা, এখানে কলাম আছে কয়টা? কলাম আছে 3টা, 1 4 7 2 5 8 3 6 9, এগুলো হচ্ছে কলাম। আশা করি তোমরা সারি আর কলাম চিনে গেছো। তাহলে আমরা কি বলতে চাচ্ছি? কতগুলো উপাদানকে, মানে কতগুলো উপাদান বলতে এখানে আমরা কতগুলো সংখ্যা বোঝাচ্ছি, কতগুলো উপাদানকে সারি সারি এবং কলামের মাধ্যমে সাজানোই হলো ম্যাট্রিক্স। তুমি যে কোনো কিছু সারি আর কলামে সাজাতে পারবা। ধরো আমি যদি এরকম একটা কিছু বলি, চিন্তা করো যে আমি বললাম হচ্ছে যে আমরা কতগুলো মোবাইলকে আমরা সারি আর কলামের মধ্যে সাজাবো। মোবাইল হচ্ছে যে মোবাইল কোম্পানির নাম কি? ধরো আমি বললাম স্যামসাং, তারপর হচ্ছে যে আইফোন, অসাধারণ অবস্থা, তারপর হচ্ছে যে অপ্পো, ভিভো, OnePlus, আর কি আছে ভাই আমি তো মনে পড়তেছি না, শাওমি, তারপর আর কি আছে, নোকিয়াকে এখন সবাই নোকিয়া করে দিছে, নোকিয়া। তারপর হচ্ছে যে কি, তারপর হচ্ছে যে স্যামসাং, আইফোন, OnePlus, ভিভো, অপ্পো। আচ্ছা অপ্পো কোথায়? এটাও তো অপ্পো আছে, ভিভো। তারপর হচ্ছে যে আর কি আছে বল না দেখি, নোকিয়া সামথিং। আরও ধরো আমরা নতুন ফোন বানাই, শোভন ফোন। তারপর হচ্ছে যে তোমার আরও যেহেতু নাম খুঁজে পাচ্ছি না, কিছু না কিছু তো করা দরকার, আর একটা নাম দিই RMH ফোন। ওয়াও, অসাধারণ অবস্থা। নাম না পেয়ে কিছু করা নেই এখন। যদি RMH কোম্পানি নতুন কোনো তোমার কি মোবাইল লঞ্চ করে, তাহলে হচ্ছে নাম দিয়ে দিব RMH ফোন। আর হচ্ছে যে নতুন আরেকটা কোম্পানি আসবে, শোভন ফোন। যাই হোক, এখন এই যে কতগুলো মোবাইল কোম্পানিকে আমি সারি এবং কলামের মাধ্যমে সাজাইছি, তো তাইলে দেখি বলতো দেখি, SIO এটা কি? সারি। SVN এটা কি? এটা হচ্ছে কলাম। তো আশা করি তোরা সারি আর কলামের মধ্যে একটা সম্পর্ক বুঝিয়ে গেছিস, তাই না? আর দেখ এখানে আমরা কতগুলো হচ্ছে যে আমি কোনো সময় তুমি করে বলছি, কোনো সময় তুই করে বলতেছি। অ্যাকচুয়ালি স্টুডেন্টের সাথে তুই করে বেশিরভাগ সময় কথাবার্তা হয়, এই জন্য চলে আসতেছে। তো 1 2 3 4 5 6 7 8 9 এগুলা আসলে এই দুইটা প্যারালাল লাইনের মধ্যে আছে। এগুলা নির্ণায়ক এভাবে প্রকাশ করা হয়, মানে ডিটারমিনেন্ট এভাবে প্রকাশ করা হয়। আমি আসলে থার্ড ব্র্যাকেট দ্বারা, তৃতীয় বন্ধনী দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা এটা এখানে দেখাইছি। আর এই যে প্যারালাল দুটো লাইনের মাধ্যমে কতগুলো উপাদানকে প্রকাশ করা হয় সেটা দ্বারা নির্ণায়ককে যে বোঝানো হয় সেটা দেখাইছি। কথা হচ্ছে যে নির্ণায়ক নিয়ে কি আমরা এখন কথা বলবো না, পরে কথা বলবো, সময় আছে। তো আশা করি তোমরা সারি এবং কলাম খুব ভালো করে বুঝতে পারছো। এবার সারি এবং কলাম বুঝার পরে আমাদেরকে বুঝতে হবে ম্যাট্রিক্সের আকার। ম্যাট্রিক্সের আকার জিনিসটা কি একটু দেখো। আমি আবার একটা ম্যাট্রিক্স লিখি। ধরো আমি লিখলাম A দিয়ে আমি একটা ম্যাট্রিক্স প্রকাশ করতেছি। আগের ম্যাট্রিক্সটাই লিখি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমি আবার আগের ম্যাট্রিক্সটা লিখলাম। দেখি বলো দেখি আমাকে, সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা, তাই তো? এই জন্য এই ম্যাট্রিক্সটাকে 3/3 আকারে প্রকাশ করা হবে। মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/3 আকার ম্যাট্রিক্স। তোমরা বলতে পারো স্যার আপনি এখানের মধ্যে লিখছেন হচ্ছে 3 × 3, আপনি বলতেছেন 3/3, মানে কি? হ্যাঁ আসলে 3/3 এভাবে বাই দ্বারা, মানে ইংরেজি লেখা 3/3 দ্বারা প্রকাশটা করা হয়, 3 × 3 কখনো বলা হয় না, ঠিক আছে? তো দেখ এই যে 3, এই যে প্রথম 3 এটা কি? প্রথম 3 হচ্ছে সারি, ঠিক আছে? আর এই যে পরের 3, এই পরের 3 কি? পরের 3 হচ্ছে কলাম। বুঝতে হবে প্রথমে সারি আসবে, পরে কি আসবে? পরে কলাম আসবে। মাথায় কিন্তু রাখতে হবে জিনিসটা। হ্যাঁ, প্রথমে কখনোই কলাম আসবে না, প্রথমে আসবে সারি। তো তাহলে আরেকবার, এখানে 3টা সারি আছে 3 লিখছি, 3টা কলাম আছে 3 লিখছি। প্রথম 3 হচ্ছে সারি, পরের 3 হচ্ছে কলাম। মানে সারি বাই কলাম আকারে প্রকাশ করা হয়। আরেকবার বলবো, সারি বাই কলাম আকারে প্রকাশ করা হয়, 3/3 আকারে প্রকাশ করা হয়। তোমাদেরকে এখন উদাহরণ দিব, দেখি তোমাদেরকে বলতে হবে। দেখি আমাকে বলো, এই যে 1 2 3 4 5 6 এই যে আমি লিখলাম এটা, এখানে এটা কি বলো? এটা কি এটার মতো দেখতে? এটার মতো দেখতে না, কিন্তু এটাও একটা ম্যাট্রিক্স। কিন্তু কথা হচ্ছে যে এখানে সারি আছে কয়টা? এবার তোমাদের কাছে প্রশ্ন, দেখি কে বলতে পারবে সারি আছে কয়টা? সারি কিন্তু আছে 2টা, তাই না? ভূমির সাথে সমান্তরালে যতগুলো থাকবে ততগুলো সারি। কিন্তু কলাম কি 2টা আছে? কলাম কিন্তু 2টা নেই, কলাম কিন্তু 3টা আছে। একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, তাই না? তো তাইলে সারি আছে 2টা, 2 লিখলাম। কলাম আছে 3টা, 3 লিখলাম।
তো তাহলে এইটা হচ্ছে একটা 2/3 আকারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2/3 আকারের ম্যাট্রিক্স। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিই, ধরো সি আরেকটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6। দেখো আমরা ম্যাট্রিক্সের আকার বুঝতেছি, এই যে কত বাই কত আকারের। ওকে, তো তাহলে এটা কি দেখতে আগেরগুলোর মতো না কিন্তু। আচ্ছা এইটা তাহলে কত আকারের ম্যাট্রিক্স? এখানে সারি কয়টা আছে? সারি আছে 1টা 2টা 3টা। তো তাহলে আমরা লিখলাম 3 আগে, কারণ সারিকেই আগে লিখতে হবে। কলাম কয়টা আছে? 1টা কলাম 2টা কলাম, কলাম আছে 2টা। তো তাহলে 3/2 আকারের ম্যাট্রিক্স। তাহলে এইটা হচ্ছে 2/3 আকারের ম্যাট্রিক্স, এইটা হচ্ছে 3/2 আকারের ম্যাট্রিক্স। আশা করি তোমরা খুব ভালো করে বুঝছো ব্যাপারটা। একদম ইজি একটা জিনিস, কোনো কঠিন না। আচ্ছা দেখি আমরা একটা কাজ করি, আমরা আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, আমরা আরেকটা উদাহরণ দিই, মনোযোগ দিয়ে দেখি পারস নাকি তোরা। ডি ধর আমরা আরেকটা ম্যাট্রিক্স বললাম, ডি আমরা আরেকটা ম্যাট্রিক্স বললাম। হ্যাঁ, আমরা লিখলাম 1 2 3। এই যে এখানে হয়ে গেছে ভেজাল নাকি? এবার তার বোঝা যাচ্ছে না যে এটা কি, আবার এটা কীভাবে প্রকাশ করব। এটাও একদম সহজ। খালি একটা জিনিস মাথার মধ্যে রাখবা যে ভূমির সমান্তরালে যারা আছে তারা সারি। তো তাইলে ধরো আমরা যদি দাগ দিই, এই দাগ ঠাস ঠাস দিয়ে দিলাম। কয়টা দাগ দিলাম? 2টা দাগ দিলাম, মানে হচ্ছে 2টা সারি আছে। আবার ঠাস 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 করে 3টা দাগ দিলাম, 3টা দাগ দিয়েছি মানে কি 3টা কলাম আছে। তো তাহলে 2/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো তাহলে এখন বল দেখি এখানে কয়টা সারি আছে? একটা জাস্ট দাগ দিবি, দাগ একটা দিতে পারছিস মানে সারি আছে একটা, কোনো কথাবার্তা নাই, মানে সারি হচ্ছে একটা। তাহলে উলম্বভাবে যতগুলো দাগ দেওয়া যাবে ততগুলো হচ্ছে কলাম। তো তাহলে এখানে 3টা কলাম। তো তাহলে এখানে উলম্বভাবে কয়টা দাগ দেওয়া যায়? 1টা 2টা 3টা। তো তাহলে কলাম কয়টা? কলামও 3টা। তো তাহলে এটা হচ্ছে 1/3 আকারের ম্যাট্রিক্স। তোরা কি বুঝতে পারছিস? একদম সহজ, একদম ইজি। তো তাইলে এটা কি? এটা হচ্ছে 3/3 আকারের। এটা কি? এটা 2/3 আকারের। এটা কি? এটা হচ্ছে 3/2 আকারের। একদম ইজি। তাহলে এটা কি? এটা হচ্ছে 1/3 আকারের। দেখি আরেকটা উদাহরণ দিয়ে, দেখি আরেকটা পারিস নাকি। দেখি আমাকে এটা বলতো দেখি। আমরা যাইতে যেতে দেখ এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, জি ম্যাট্রিক্স, ই ম্যাট্রিক্স পর্যন্ত চলে গেছি। দেখি কে বলতে পারবা এই ম্যাট্রিক্সটা কি আকারের? এই ম্যাট্রিক্সটা কি আকারের? দেখি কে বলতে পারবা। একদম ইজি না? দেখি বলো দেখি এটা কি আকারের। এখানে তোমার 2টা সারি আছে। দেখো মানে ভূমির সমান্তরালে দাগ কয়টা দিতে পারতেছো? 1টা 2টা, 2টা দাগ দেওয়া যাচ্ছে না? তো তাহলে এখানে আসলে 2টা সারি আছে। এবং উলম্বভাবে কয়টা দাগ দেওয়া যায়? উলম্ব দাগ দেওয়া যায় একটা। দেখো তাহলে একটা দাগ দেওয়া যায়। তো তাহলে এখানে তোমার কলাম আছে একটা, মানে এইটা একটা 2/1 আকারের ম্যাট্রিক্স। এটা একটা 2/1 আকারের ম্যাট্রিক্স। দেখ একদম ইজি, একদম সহজ। তো তাহলে এখানে সারি একটা, কলাম 3টা, এখানে সারি 2টা, কলাম একটা। আশা করি তোমরা এই পার্টটা একদম বেস্টভাবে বুঝতে পারছো। এই পার্টটা যদি তুমি বুঝো তাহলে ইনশাল্লাহ নেক্সট পার্টগুলো তুমি খুব ভালো করে বুঝে যাবা। আচ্ছা আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে এবার আমরা পড়ব যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। আচ্ছা, তো ম্যাট্রিক্সের ডেফিনেটলি অনেকগুলা হচ্ছে যে প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলো একটা একটা করে আমরা জানতে থাকবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? আমরা যা জানলাম যে ম্যাট্রিক্সটা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় আর নির্ণায়ককে 2টা প্যারালাল লাইন দ্বারা প্রকাশ করা হয়। এটা ম্যাট্রিক্স নির্ণায়কের একদম বেসিক একটা হচ্ছে তোমার কি পার্থক্য বা ডিফারেন্স। এরপরে আমরা পড়লাম হচ্ছে যে ম্যাট্রিক্সের আকার কি, ম্যাট্রিক্স সারি আর কলাম আকারে যে প্রকাশ করা হয় সেটা, এবং সারি কোনটা কলাম কোনটা সেটাও আশা করি তোমরা বুঝে গেছো। এরপর পড়বো আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো একদম প্রথমত যে ম্যাট্রিক্সের প্রকারভেদের 1 নম্বর যে প্রকারভেদটা সেটা হচ্ছে তোমার সারি ম্যাট্রিক্স, এবং 2 নম্বরটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তো প্রশ্ন হচ্ছে সারি ম্যাট্রিক্স কি? আমরা একটু লিখে দিই। হ্যাঁ, সারি ম্যাট্রিক্স কাকে বললে তোমরাও আমার সাথে সাথে লিখো। সারি ম্যাট্রিক্স লেখো যে সকল ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে, তাকে সারি ম্যাট্রিক্স বলে, সারি বা রো ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, সারি বা রো ম্যাট্রিক্স বলে। তাহলে যে সকল ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে
তাকে সারি বা রো ম্যাট্রিক্স বলে। আমি এখানে উদাহরণটা লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। তো তাইলে সারি ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিই, একদম স্পষ্ট তোমরা বুঝেই গেছো যেই ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা সারি আছে। তো আমি এরকম উদাহরণ দিতে পারি না যে 1 2 3। দেখো দেখি, এই ম্যাট্রিক্সের কিন্তু একটা মাত্র সারি আছে, কলাম আছে কয়টা সেটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকারই নেই। সারি একটা আছে মানে এটা সারি ম্যাট্রিক্স। তো তাহলে দেখো এই যে দাগ দেওয়া যাচ্ছে মাত্র একটা, আশা করি তোমরা বুঝতে পারছো যে ভূমির সমান্তরালে থাকলে তাকেই তো সারি ম্যাট্রিক্স বলে। তো একটা মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। আচ্ছা, একদম শেষ। আর তোমরা বলতে পারো স্যার আর কি উদাহরণ দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। ধরো এরকম আরেকটা ধরো ম্যাট্রিক্স আমি বললাম যে বি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2। এটাও দেখিও আবার এটা কিন্তু 12 না, 1 এখানে 2 এখানে, 2 আলাদা। তো তাহলে 1 একটা উপাদান, 2 একটা উপাদান। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে 1 2 3 এরকম যে ব্যাপারগুলো দেখতেছে এগুলোকে উপাদান বলে, উপাদান বলে বা ভুক্তি বলে। তো তাহলে আমি এখানে লিখে দিতে পারি এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের, এই যে এখানে লিখে দিই, হ্যাঁ এগুলো কি, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি। এই কথাটা মাথায় রাখিও, হ্যাঁ এগুলোকে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি বলে। তো যেই সকল ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এটা উদাহরণ, এটা উদাহরণ। তো তাহলে কমন সেন্স থেকে তোমরা আশা করি বুঝে যাওয়ার কথা, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে তাকে কি বলে? কলাম ম্যাট্রিক্স বলে। তো লিখে ফেলো, এটাও লিখে ফেলো, লেখো যে সকল ম্যাট্রিক্সের, আমার সাথে সাথে লিখে ফেলো, যে সকল ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে, একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে, তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তোমরা কিন্তু ম্যাট্রিক্স এটাকে ইংরেজিতে না লিখে বাংলাও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যে সকল ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। কি উদাহরণ? এই যে এটা একটা উদাহরণ, যেমন 1 2 3। আশা করি বুঝে গেছো। দেখো এই ম্যাট্রিক্সের সারি কিন্তু 3টা আছে, 1 2 3টা, কিন্তু কলাম আছে একটাই, কলামেই যে একটা কলাম। তো যে ম্যাট্রিক্সের একটা কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। চাইলে তুমি আরেকটা উদাহরণ এটাও দিতে পারো, যেরকম এখানে এটা হচ্ছে যে একটা কলাম ম্যাট্রিক্সের আরেকটা উদাহরণ। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ বুঝলাম ভাই এটা কলাম ম্যাট্রিক্স, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে এই ম্যাট্রিক্সের আকার কত, আকার কি, কি আকারের, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে যে এটা কয়টা সারি, 1 2 3টে সারি, কলাম একটা, মানে এটা 3/1 আকারের। তোমাকে এটা আকার জিজ্ঞেস করলে তুমি এটা বলবা। কিন্তু এই ম্যাট্রিক্সের নাম কি? এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে সে একটা কলাম ম্যাট্রিক্স। এই কলাম ম্যাট্রিক্সের আকার কত? আকার হচ্ছে 3/1। তোমরা বুঝতে পারছো? তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত? সারি 2টা 2/1 আকারের, মানে এটাকে যদি বলা হয় তাহলে বলা হবে 2/1 আকারের একটা কলাম ম্যাট্রিক্স। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। এবং মেবি তোমাদের যদি আকার লিখতে হয় এটাও আশা করি বুঝবা। এটা হচ্ছে কত? সারি একটা, তাহলে 1/3 আকারের একটা সারি ম্যাট্রিক্স, 1/2 আকারের একটা সারি ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই পার্টটাও খুব ভালো করে বুঝতে পারছো। কোনো কি অসুবিধা আছে? একদম ইজি, কিন্তু কোনো কঠিন টোটালি না। আচ্ছা, এটা যদি বুঝে যায় আমরা ডেফিনেটলি এর পরবর্তী প্রকারভেদে চলে যাব। দেখ প্রথমে তাহলে কী বললাম? সারি ম্যাট্রিক্স পড়লাম, কলাম ম্যাট্রিক্স পড়লাম। এরপরে আমরা পড়ব খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে আয়তকার বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স জিনিসটা কি? আচ্ছা, এটা একটু বলে দিই, যে লেখো আমার সাথে সাথে লিখে ফেলো, যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স বলে, বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আচ্ছা, এখানে লিখে বলি। আসলে সত্যি কথা হচ্ছে যে অফলাইন ক্লাসগুলোতে এত মজা করা যায়, এত ফান করে পড়ানো যায়, মানে সবাই সামনে থেকে একটা ইন্টারাকশন হয়, কিন্তু রেকর্ড ক্লাসে আমি খুব মিস করতেছি ব্যাপারটা। সত্যি কথা হচ্ছে এটাই। তোমাদের সাথে কিন্তু আবার লাইভ ক্লাসে সেরা লেভেলে মজা হবে ইনশাল্লাহ। আচ্ছা,
যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স বলে। এটা কি আবার? এটা একদম ইজি, উদাহরণ দিই, বুঝতে পারতেছি। সারি এবং কলাম সংখ্যা সমান, ওই যে প্রথমে লিখছিলাম 1 2 3 4 5 6 7 8 9, ভালো করে দেখো এই ম্যাট্রিক্সের কিন্তু সারি এবং কলাম সংখ্যা সমান। সারি কয়টা বাবা? 3টা। কলাম কয়টা? 3টা। তো তাহলে এটা কি? 3/3 আকারের একটি বর্গ ম্যাট্রিক্স। আরেকবার, 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তোরা ছোটোবেলায় বর্গক্ষেত্র পড়ছিস না? বর্গক্ষেত্র কি? যার 4 বাহু সমান। তো চিন্তা করে দেখ, এটাও দেখতে কিন্তু অনেকটা এই যে 4টা বাহু সমান, যদিও আমারটা অনেক চেষ্টা করার পর এটাকে কোনোভাবেই বর্গক্ষেত্র মনে হচ্ছে না, আয়তক্ষেত্র মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারতেছো তো এইটা 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 4 বাহু তোমার কি সমান। তো দেখতে এটা আসলে একটা বর্গক্ষেত্রের মতো লাগতেছে, তো এই জন্য এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন একদল চিৎকার করে বলবে যে আচ্ছা স্যার, এটা 3/3 আকারের বর্গ, 2/2 আকারের কি বর্গ হইতে পারে না? হ্যাঁ পারে। এই যে দেখো, যদি আমি বলি 1 2 3 4, এটা কি? এটা তো একটা 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স। তো লিখে দিই আকার, এটা একটা 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স। দেখি সবাই বল দেখি, প্রথম 2টা কি, সারি না কলাম? সারি। পরের 2টা কি, সারি না কলাম? কলাম। আশা করি বুঝছিস। আচ্ছা, তাহলে যে সকল ম্যাট্রিক্সে সারি এবং কলাম সংখ্যা সমান হবে তাকে বলবে বর্গ, আর যদি সারি কলাম সংখ্যা সমান না হয় তাহলে আয়ত। বাস্তব দেখি লিখে গেল যে সকল, সবাই লিখে ফেলো, যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, সারি এবং কলাম সংখ্যা সমান নয়, তাকে আয়তকার বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আমি শুধু একটাই লিখি, তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। দেখ কত ইজি। তোমরা অনেকে মনে করতেছো ওফ ইন্টারভিউতে তো আরও পড়া সহজ হয়ে গেল, এর থেকে পড়া সহজ আর কি হইতে পারে? না রে বাবা, কয়েকদিন পর বুঝবি। হ্যাঁ, এমন ধরা খাবি, ইন্টারভিউ যদি প্রথম থেকে ঠিক মতো তুমি পড়ালেখা না করো, এমন পেন খাবা। মানে আমি সবসময় একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এসএসসি যদি পুকুরের সমান সিলেবাস হয়, ইন্টার জাস্ট সাগরের সমান। আর তুমি বলতে পারো যে কেমনে কি, সাগরে পুকুরের পরে তো আপনার দিঘি বলতে পারতেন আপনি, আবার এই দিঘি সেই দিঘি না, এই দিঘি হচ্ছে যে তোমার কি যে পুকুরের বড়টা আর কি দিঘি, এই দিঘি আবার নায়িকা দিঘি না, যাই হোক। তো তাহলে পুকুরের পরে দিঘি বলতে পারতেন, বা পুকুরের পরে আপনি নদীও বলতে পারতেন, আপনি ডিরেক্ট সাগরে চলে গেছেন। হ্যাঁ, সাগর। মানে তোমার এসএসসি সিলেবাস যদি তোমার হয় পুকুর, তাহলে এইচএসসি সিলেবাস ঠাস করে তুমি সাগরে চলে যাবা। তাহলে অনার্স কি? মহাসাগর। এবং অনার্সে সত্যি কথা সবচেয়ে বেশি পড়ালেখা। তো মূল কথা, এইচএসসিতে তুমি সাগরে সাঁতরাইতে গেলে প্রথম থেকে তোমাকে ভালো করে সাঁতার শিখতে হবে। সাঁতার শিখতে মানে হচ্ছে যে এখন থেকে তুমি এই যে পড়ালেখা শুরু হয়েছে, এগুলো কিন্তু একদম মেন বইয়ের পড়ালেখা শুরু হয়ে গেছে। তোমাকে এখন থেকে এগুলো কি ভালো করে শুরু করে দিতে হবে, এছাড়া পিছিয়ে যাবো তুমি। তো উদাহরণ দিই, উদাহরণ কি দিতে পারি? উদাহরণ একদম ইজি। ধরো, মনোযোগ দাও, একটা উদাহরণ দিই যে সারি কলম সংখ্যা সমান বর্গ, সারি কলম সংখ্যা সমান নয় আয়ত। এইদিকে দেখ 1 2 3 4 5 6, এবং এটা দেখতেও কিন্তু আয়তক্ষেত্র মতো লাগতেছে। ছোটোবেলায় আয়তক্ষেত্র কী পড়ছিলি? যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তো তাহলে এই বাহু দেখতে দেখ সমান লাগতেছে, এই বাহু দেখতে দেখ সমান লাগতেছে। তো তাইলে আমরা আসলে বলতে পারি যে যার সারি কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে, এবং দেখতেও এটা আয়তক্ষেত্রের মতন। তো সারি কলাম সংখ্যা সমান, যে সারি কলাম সংখ্যা কত, মানে এটা আকার কত? দেখো, 1টা 2টা 3টা সারি, তাই তো, আর 1টা 2টা 2টা কলাম, মানে এই ম্যাট্রিক্সটা 3/2 আকারের একটা আয়তকার ম্যাট্রিক্স। এর সারি কলাম সংখ্যা কি সমান হয়েছে? হয় নাই। সারি আছে 3টা, কলাম আছে 2টা। আশা করি পারফেক্টলি বুঝতে পারছিস। দেখি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ কি হতে পারে? এটা হতে পারে যে একটু দূরে লিখি, তাহলে পারফেক্টলি লেখা যাবে। আরেকটা উদাহরণ লেখা যেতে পারে 1 2 3 4 5 6। এই যে দেখ, এটা হচ্ছে যে আরেকটা আয়তকার ম্যাট্রিক্সের উদাহরণ। এটা সারি কয়টা? 2টা, এই যে 2টা সারি। কলাম কয়টা? 3টা, কলাম 3টা। তো তাহলে এটা একটা
2/3 আকারের আয়তকার ম্যাট্রিক্স। তোমরা কি বুঝছো? একদমই ইজি না, এখানে কি কঠিন কিছু আছে? একদমই সহজ। তো তাহলে আমরা কি পড়ছি? 4টা জিনিস পড়ছি, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স। তো এগুলো যদি বুঝো তো তোমার নেক্সট টপিকগুলো তুমি আশা করি ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তো তাইলে নেক্সট আমরা টপিকে চলে যাই। 3টা ম্যাট্রিক্স আমরা পাশাপাশি লিখছি। তো তাইলে এখানে ওই 4টা ম্যাট্রিক্সের পরে প্রকারভেদে এই 3টে ম্যাট্রিক্স আসে। একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, বাংলাতেও স্কেলার, ইংরেজিতেও স্কেলার ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এই 3টা পাশাপাশি লেখার ডেফিনেটলি কারণ আছে। এই 3টা অনেক জোস, আমার পরে তো অনেক মজা লাগে। তো তাইলে প্রথমে আসো আমরা কর্ণ ম্যাট্রিক্সের দিকে যাই বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের দিকে যাই। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? তো সংজ্ঞা সবাই একসাথে অবশ্যই লিখে ফেলবা। লেখো যে বর্গ ম্যাট্রিক্সের, এখন একটা নতুন ওয়ার্ড আসবে, প্রধান কর্ণ। লেখো সবাই, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া, প্রধান দৈন্যান্য না মূর্ধন্য, যাই হোক আমি তার বাংলা পড়াচ্ছি না। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সকল উপাদান শূন্য, বাকি সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এখন অনেকে একদল চিৎকার করে বলে উঠবে যে আপনি এটা কি লিখছেন, কিচ্ছু বুঝতেছি না, যে আপনি এই যে প্রধান কর্ণ বলতে কি বুঝাচ্ছেন সেটা বুঝতেছি না, এটার মানে কি? এটার মানে একদম ইজি, এখনই বুঝে দিব। তো যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তো প্রশ্ন হচ্ছে যে প্রধান কর্ণ কি? তো আমি একটা উদাহরণ দিয়ে দিই, দেখো, মনোযোগ দাও। আমি লিখলাম 1 2 3 0 0 0 0 0 0। আশা করি তোমরা বুঝে গেছো প্রধান কর্ণ মানে কি। তো দেখ, যেই বর্গ, আমি আর একটা কালার দিয়ে লিখি, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এই যে এটাই হচ্ছে প্রধান কর্ণ। তো তাহলে চিনবা কিভাবে? এই যে দেখো, বাম থেকে শুরু হয় ডান দিক পর্যন্ত যেটা বিস্তৃত, মানে আমি যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত বিস্তৃত যে এই যে যেটা দেখা যাচ্ছে সেটাকে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলে। আই রিপিট, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলে। তো তাহলে গৌণ কর্ণ কোনটা? এই যে এইটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গৌণ কর্ণ। কি সুন্দর একটা ক্রস হয়ে গেছে। যাক, মানে মূল কথা, গৌণ কর্ণ নিয়ে কি তোমাদের কোনো কাজ আছে? নাই, কাজ নাই। তোমাদের সব হচ্ছে যে মুখ্য কর্ণ নিয়ে কাজ, ঠিক আছে? এটা মনে রাখিও, এটাই হচ্ছে যে তোমাদের প্রায় সময় কাজে লাগবে। তো তাহলে যেই বর্গ ম্যাট্রিক্সের, এখানে আবার একটা কথা আছে, কর্ণ হইতে হইলে তাকে কিন্তু বর্গ হইতে হচ্ছে, কর্ণ হইতে হইলে তাকে কিন্তু বর্গ হইতে হবে। দেখ, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে তোমার কি বলে? বর্গ ম্যাট্রিক্স বলে। তো এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো উপাদান শূন্য তাকে, টোটালটাকে বলবে কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আশা করি তোরা বুঝতে পারছিস। হ্যাঁ, পারবি না? একদম ইজি। তাহলে প্রধান কর্ণে তোমার এলিমেন্ট থাকবে, বাকি সবগুলো উপাদান কি হবে? শূন্য হবে। এটা আলটিমেট একটা বর্গ ম্যাট্রিক্স হবে। আশা করি কর্ণ বোঝা গেছে। প্রশ্ন হচ্ছে স্কেলার কি? আচ্ছা, এবার আসো স্কেলারে যাই আমরা। হ্যাঁ, স্কেলার লেখো, লেখো যে, সবাই লেখো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান এবং বাকি সকল উপাদান শূন্য। সবাই আমার সাথে সাথে লিখে ফেলো। এবং বাকি সকল উপাদান শূন্য তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে।
স্কেলার ম্যাট্রিক্স বলে। তো তাহলে যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, এখন তোমরা কিন্তু প্রধান কর্ণ চিনছো, এবং বর্গ মানে স্কেলার হইতে হইলেও তাকে বর্গ হইতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান এবং বাকি সকল উপাদান শূন্য তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। উদাহরণ দিতে হবে ডেফিনেটলি, যেমন চিন্তা কর যে 5 5 5 আর বাকি সবগুলো উপাদান শূন্য। দেখি বলে এটা কি একটা বর্গ? জিজ্ঞেস করতেছি, এটা কি একটা বর্গ? হ্যাঁ বর্গ, কারণ এর সারি এবং কলাম সংখ্যা সমান, 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, প্রধান কর্ণকে এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান, এই যে প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান 5 5 5, বাকি সবগুলো উপাদান শূন্য শূন্য, বাকি সবগুলো উপাদান শূন্য। তো তাহলে আলটিমেটলি এটাকে কি বলবে? এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলবে। একদম ইজি, একদম ইজি। হ্যাঁ আচ্ছা, কিছুক্ষণ পর আরও কিছু কথা আসবে। আরেকটা লিখি, এবং এটা তো আমার পার্সোনাল ফেভারিট, অভেদক ম্যাট্রিক্স। মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, তো তাইলে কেন বেশি ইম্পর্ট্যান্ট এটা আস্তে আস্তে জানবা। এই অভেদক ম্যাট্রিক্স, ফুল ম্যাট্রিক্স এবং নির্ণয় প্রত্যেকটা জায়গায় এটা কাজে লাগবে। তোমরা লিখে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সংজ্ঞাটা লিখো একটু, লেখো যেই বর্গ ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, সবগুলো উপাদান 1, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1 এবং বাকি সবগুলো উপাদান শূন্য, এবং বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। তাকে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। তোমরা লিখে রাখো, একে আই দ্বারা সূচিত করা হয়। একে কি দ্বারা সূচিত করা হয়? আই দ্বারা। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ম্যাট্রিক্সকে এরকম ইন্ডিভিজুয়াল একটা অক্ষর দ্বারা কিন্তু প্রকাশ করা হয়নি, কিন্তু এটাকে স্পেসিফিকভাবে আই দ্বারা, একে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। আচ্ছা, তো তাইলে এখন আই কি? আই কি? দেখ, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদানকে, সবগুলো উপাদান 1, এই যে 1 1 1, এবং বাকি সবগুলো উপাদান কি? শূন্য। তাহলে 0 0 0 0 0 0। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান হচ্ছে তোমার কি? 1, এই যে প্রধান কর্ণ, সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে তোমার অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। আশা করি তোমরা একদম পারফেক্টলি ব্যাপারটা বুঝতে পারছো, কিন্তু এখানে অনেকগুলো কথা আছে। আচ্ছা, আমরা এটাকে একটা ইয়াদ দেব, সবগুলো উপাদান প্রধান কর্ণের 1। আচ্ছা, তো আমরা এখন এখানে কিছু কথা আছে। দেখো, তিনটা কিন্তু প্রায় একই ধরনের, একটু উল্টাপাল্টা, একটু ব্যাসকম তো থাকবে ডেফিনেটলি, কিন্তু প্রায় একই, যেহেতু আমরা তিনোটাকে হচ্ছে এই জন্য একসাথে লিখছি। কিন্তু এখানে অনেক কথা আছে। দেখ, কর্ণ, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে কর্ণ বলে। তোমাদের কাছে প্রশ্ন করতে থাকবো, দেখবি তোমরা অ্যান্সার দিয়ে থাকবা। এটা কি একটা বর্গ হবে? হবে। এটা একটা বর্গ ম্যাট্রিক্সও, কিন্তু সর্বোপরি সে একটা কর্ণ ম্যাট্রিক্স। আরেকবার, এটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং সর্বোপরি সে একটা কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, আরেকবার দেখি, বলতো এই ম্যাট্রিক্সের দিকে তাকাতো, সে কি বর্গ হবে? হ্যাঁ হবে। আচ্ছা, আরেকবার, সে কি কর্ণ হবে? হ্যাঁ হবে, কিন্তু সে কিন্তু কর্ণের শর্ত ফুলফিল করে। একটু ভালো করে দেখিস তো, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে কিন্তু কর্ণও বলে, মানে স্কেলার একটা কর্ণও হবে। আচ্ছা, আরেকবার, সে বর্গ কর্ণ
সে বর্গ কর্ণ সর্বোপরি সে একটা স্কেলার ম্যাট্রিক্স। বুঝছিস? কারণ তার প্রত্যেকটা উপাদান, প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান তো সমান, এই জন্য তাকে স্কেলারও বলা হবে। দেখি এবার আরেকবার এখানে আয়। আচ্ছা বলতো দেখি এর দিকে, চেয়ারের দিকে, সে কি বর্গ হবে? বর্গের শর্ত ফুলফিল করে? হ্যাঁ করে। কারণ বর্গ কি? বর্গ হচ্ছে যে তার সারি কলম সংখ্যা সমান। তোর তো ভাই সারি কলম সংখ্যা সমান। আচ্ছা আরেকবার, ও কি কর্ণ হবে? হ্যাঁ হবে, কিন্তু সে কিন্তু কর্ণের শর্ত ফুলফিল করে যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান শূন্য। ঠিক আছে, আরেকবার, সে কি স্কেলার হবে? হ্যাঁ হবে, সে কিন্তু প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান, ওই যে দেখ স্কেলারের শর্ত ফুলফিল করে। কিন্তু সর্বোপরি সে কি? সর্বোপরি সে অভেদক ম্যাট্রিক্স। তোরা কি বুঝছিস? দেখি প্রথম থেকে একবার সে বর্গ কর্ণ, সে বর্গ কর্ণ স্কেলার, এবং সে কি? সে বর্গ, সে কর্ণ, সে স্কেলার, সে সর্বোপরি অভেদক। তোরা কি বুঝছিস? একদম ইজি না? এগুলো কিন্তু একদমই কঠিন কিছু না। তো এটা যদি পারো তুমি নেক্সট টপিকটা একদম খুব ভালো করে বুঝে যেতে পারবা, কোনো অসুবিধা নাই। আসো আমরা নেক্সট টপিকে যাই। এবার দেখো আমরা পড়বো এবার শূন্য বা নাল ম্যাট্রিক্স। তো শূন্য বা নাল ম্যাট্রিক্স জিনিসটা কি? এটা একদম সহজ ভাই, কঠিন কিছুই না। শূন্য বা নাল ম্যাট্রিক্স হচ্ছে তোমার, সবাই আমার সাথে সংজ্ঞাটা লিখে ফেলো আবার, যে ম্যাট্রিক্সের বা যে সকল ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য। একটু লিখো, যে সকল ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য শূন্য তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তো তাহলে যে সকল ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। তো একটা সিম্পল উদাহরণ তোমাকে দেখাই। ধরো হচ্ছে যে 0 0 0 0, এই যে দেখো এটা কত বাই কত আকারের? হ্যাঁ, এটা কিন্তু 2 বাই 2 আকারের। সারি আছে 2টা, কলাম আছে 2টা, তো তাহলে 2 বাই 2 আকারের একটা নাল ম্যাট্রিক্স। এখন অনেকের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটার তো প্রত্যেকটা উপাদানই শূন্য, তো তাহলে প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয় তাহলে এটার দরকার কি? এটা দিয়ে আমাদের কাজ কি? কাজ আছে, কাজ তো ডেফিনেটলি অনেক কিছু আছে। তোমাদের একটু উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে যে চিন্তা করতে পারো যে তোমাদের ফাঁকা সেটের কথা। তবে তো 9 10-এ ডেফিনেটলি ফাঁকা সেট পড়ছো। ফাঁকা সেটকে এভাবে বা ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করে। অনেক গর্দবে কী করতো, অনেকে করতো যে এই যে স্যার ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করে, মানে ফাঁকার মধ্যে ফাঁকা, কি জঘন্য একটা অবস্থা। কিন্তু এভাবে কখনো ফাঁকা সেটকে আসলে প্রকাশ করা হয় না। ফাঁকা সেটকে হয় এভাবে, না এভাবে প্রকাশ করা হয়। তা এখন একই প্রশ্ন, ফাঁকা সেটের কী কাজ? ও তো ফাঁকাই, ওর মধ্যে তো কোনো উপাদান নাই, তো ওর কাজ কি? অবশ্যই কাজ আছে। এটার জন্য তোমাদের সুন্দর করে যদি একটা বলতে হয়, মানে এরকম তোমরা আসলে এই প্রশ্নটা এরকম হয়ে গেছে যে শূন্যের কাজ কি? দেখো একদম সহজ সাপটা কথা, সোজা সাপটা কথা, যে একের এক্সিস্টেন্স তখনই আসলে ফিল করা যাবে যখন তুমি শূন্যের অনুভূতি পাবা। অনেক হাইপোথেটিক্যাল কথা বলে ফেলছি, বাট এটাই ট্রু। মানে তুমি একের এক্সিস্টেন্স তখনই পাবা যখন তুমি জিরোর এক্সিস্টেন্সকে ফিল করতে পারবা। মানে এখন বর্তমানে আমি যে এই যে আমার যেখানে রুমটা, এই রুমে কেউ নাই, আমি আছি, মানে হচ্ছে যে আর কেউ নাই, মানে ফাঁকা, মানে হচ্ছে শূন্য। কিন্তু আরও যদি অনেক স্টুডেন্ট এখানে বসে তখন সেটা হবে পরিপূর্ণ। তো তাইলে শূন্য যেরকম একটা অবস্থা, পরিপূর্ণ ওইটাও একটা অবস্থা। তো তুমি শূন্যই যদি না বুঝো, ফাঁকাই যদি না বুঝো, তাহলে তুমি একের এক্সিস্টেন্স কোত্থেকে পাবা? এখানে কোনো ধরনের এলিমেন্ট নাই। এখানে যদি এলিমেন্ট থাকে তাহলে সেটাও যেটা একটা ম্যাট্রিক্স, এটাও ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স। তো আরেকটা উদাহরণ দেওয়া যায়, এরকম করে বলা যায় যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কী রে তোর অবস্থা কী, তো তুমি কি বলবা? ভাই আমার কোনো অবস্থা নেই। এই যে তোমার কোনো অবস্থা নাই যে তুমি বললা, এটাও এক ধরনের অবস্থা। আরেকবার, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কিরে তোর অবস্থা কি, তুমি যদি বলো ধুর ভাই আমার কোনো অবস্থা নাই, তোমার কোনো অবস্থা না থাকা ওইটাও এক ধরনের অবস্থা। আই হোপ তোমরা শূন্য বা নাল ম্যাট্রিক্সের ব্যাপারটা একটু ভালো করে বুঝতে পারছো। তো যে সকল ম্যাট্রিক্সের কোনো উপাদান থাকবে না তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার দেখো লিখছি কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বা এটাকে ইংরেজিতে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো এটা কি? তো সবাই একটু তাড়াতাড়ি আমার সাথে সাথে সংজ্ঞাটা একটু লিখে ফেলো। যে লেখো, যেই বর্গ ম্যাট্রিক্সের, একটু লেখো, যেই
বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, কিছুক্ষণ আগে তোমাদেরকে কিন্তু এই প্রধান কর্ণ নিয়ে কথা বলছি, যে এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি বা উপাদান, নিচের সবগুলো ভুক্তি বা উপাদান একই জিনিস, আশা করি মনে আছে তোমাদের। তাহলে যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি বা উপাদান শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তোমরা বলতে পারবে স্যার কিচ্ছু বুঝি নাই, যে এটা কী বলতে চাচ্ছেন আপনি। এখনই একটা উদাহরণ দেখলে সব বুঝে যাবি। যেই বর্গ ম্যাট্রিক্সের, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইতে হলে তাকে ডেফিনেটলি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য, যেমন আমি একটা উদাহরণ দেই, লিখলাম যে 2 2 ধরো 3, আর হচ্ছে 1 4 7 এরকম একটা দিলাম, আর এখানে দিলাম 0 0 0। একটু মনোযোগ দাও। যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, এই যে প্রধান কর্ণের নিচের সবগুলো উপাদান শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তোরা কি একটা মানে উপরের দিকে একটা আপার ট্রায়াঙ্গুলার একটা কিছু পাচ্ছিস নাকি পাচ্ছিস না? মানে উপরের দিকে দেখ একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে। তাহলে আরেকবার, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আই হোপ তোমরা এই যে ত্রিভুজটা উপরের দিকে দেখতে পাচ্ছ, এটাই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো তাইলে যদি তোমাদের কমন সেন্স থেকে একটা প্রশ্ন, আমি একটা যদি প্রশ্ন করি, কমন সেন্স থেকে যদি একটা উত্তর দাও, তাইলে আই হোপ তোমরা এটা বুঝে গেছো। তাহলে দেখি বলো তো বাবা, যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? আশা করি বুঝছো। তাড়াতাড়ি লেখো যে যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, তাড়াতাড়ি লিখে ফেলো, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সবগুলো ভুক্তি শূন্য, আর এখানে উপাদান না লিখি, তোমরা উপাদানও বলতে পারবো, কোনো অসুবিধা নেই, সবগুলো ভুক্তি শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তো একটা কাজ করে একটা উদাহরণ দিই, যেমন এই একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কখন বলবে? ধরো লিখলাম 2 2 1 4 3 5 0 0 0। দেখি একটু দেখতে, এটার দিকে ভালো করে তাকাতো। যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সবগুলো ভুক্তি শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আই হোপ তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো, একদম ইজি। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সবগুলো ভুক্তি বা এলিমেন্ট শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তো এবার আমরা পড়ব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এই নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের পরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা আসলে একটু বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবং এটা তোমাদের বারবার কাজে লাগবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মনে রাখো, ইংরেজিতেও ট্রান্সপোজ, বাংলাতেও ট্রান্সপোজ। তো লেখো যে কোনো ম্যাট্রিক্সের, এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, লেখো কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে পরিণত করলে যেই নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়
যে নতুন ম্যাট্রিক্স লিখে ফেলো সবাই পাওয়া যায় তাকে কি বলে? তাকে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এই যে ট্রান্সপোজ, অনেক পোজ তো তোমাদের, এখন নতুন ধরনের একটা পোজ শিখ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তো আবারও জিজ্ঞেস করবে স্যার এটা কি? এটাও তো বুঝলাম না। এটাও একদম সহজ একটা জিনিস। তো দেখ, আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, যেমন দেখ 1 2 3 4 5 6, এই যে এই ম্যাট্রিক্সটা, একটা ম্যাট্রিক্সের সারিকে যদি আমরা কলামে পরিণত করি, তাহলে অটোমেটিক পদ্ধতিতে কলামটা সারিতে চলে আসে। তোরা বলবে স্যার কিচ্ছু বুঝি নাই। দেখ, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা সারিকে কলামে পরিণত করব। তাহলে সারি কোনটা আছে? 1 2 3 বাবা সারি না? এই সারিকে আমরা কলামে নিয়ে আসব। তাহলে 1 2 3 ছিল সারিতে, চলে আসলো কলামে। আবার 4 5 6 ছিল সারিতে, চলে আসলো কলামে। তাহলে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে যদি আমরা পরিণত করি, তাহলে অটোমেটিক কলামটা সারিতে চলে আসে। বুঝতে পারছিস তো? এটাই লিখছি যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে পরস্পর স্থান বিনিময় করলে, যেই মানে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ হচ্ছে এটা, এবং এটাকে কিভাবে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় a টু দি পাওয়ার t দ্বারা। এই যেভাবে প্রকাশ করা হয়। তো তাহলে কোনো ম্যাট্রিক্স, আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স নেই, তার সারিকে যদি কলামে পরিণত করি, তাহলে কলাম অটোমেটিক সারিতে চলে আসে। তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাই, সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তোদেরকে আরেকটা উদাহরণ দিতে পারি। আরেকটা উদাহরণ কী দিব? একটু সিম্পল একটা উদাহরণ দিই। যেমন আমি যদি একটা বি একটা ম্যাট্রিক্স বলি, আমরা যদি বলি কি বলবো? আমরা যদি বলি 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটা বলি, একদম ইজি। তাহলে বি এর ট্রান্সপোজকে কী দ্বারা প্রকাশ করব? পি টু দি পাওয়ার টি দ্বারা। ওকে, তো তাহলে সারি কোথায় যাবে? কলামে। তাহলে 1 2, এই যে দেখ 1 2 হচ্ছে সারি, সেটা চলে আসলো কলামে। 3 4 সারি চলে আসলো কলামে। 5 6 সারি চলে আসলো কলামে। তো তাহলে দেখ, নতুন তুই একটা ম্যাট্রিক্স পাইছিস নাকি পাস নাই? তাহলে 1 2 সারি চলে আসলো কলামে, 3 4 কলামে, 5 6 কলামে। তাহলে এই যে 1 3 5 2 4 6 যে নতুন ম্যাট্রিক্সটা পাইছিস, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইজি না কঠিন বল দেখি? একদমই সহজ। তো তাহলে আমরা এই পর্যন্ত একদম দেখি, একটা ইনস্ট্যান্ট রিভিউ দিত। কী পড়ছি? সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স, এরপরে কি কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, এরপরে পড়ছি শূন্য বা নাল ম্যাট্রিক্স, এরপরে পড়ছি ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার। এখন কি পড়লাম? এখন পড়লাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আশা করি তোমরা এগুলো পারবা, একদম ইজি। আচ্ছা, এরপরে ওয়ান অফ দ্য আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো কি বলবো? এগুলো যে এতবার আসে, এগুলো যে শুধু এইচএসসির জন্য না, এগুলো কিন্তু অ্যাডমিশনেও প্রচুর আসে। উদাহরণ দেয়, এমসিকিউ দেয় যে বলো দেখি নিচের কোনটা প্রতিসম। তো তাহলে প্রতিসম এই জিনিসটা কি, সেটা এখন আমরা ডিটেলস আলোচনা করব। তো এটা কি? এটা একদম সহজ। প্রতিসম ম্যাট্রিক্সটার আগে সংজ্ঞাটা লিখে দিই, তাহলে তোরা পারবি। তো লেখ, যদি কোনো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স, দেখ এটাও তাহলে বর্গ হইতে হচ্ছে, ঠিক আছে? যদি কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দেখ কিছুক্ষণ আগেই কিন্তু ট্রান্সপোজ পড়ছি, তো আসলে একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এর আগেই যদি আমরা ট্রান্সপোজ না পড়তাম, তাহলে আমরা কিন্তু প্রতিসম জিনিসটা জানতে পারতাম না। প্রতিসম ইংরেজি কি? ইংরেজি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো যদি কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয়, তবে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। সেই ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তো তোমরা বলতে পারবে এটা কি স্যার? এটা তো কিছু আবারও বুঝলাম না, এতগুলো পড়াচ্ছেন যে কিছু বুঝতেছি না। এটা তো হওয়ার কথা না, সব তো বোঝার কথা। আচ্ছা দেখ, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে, সেই বর্গ ম্যাট্রিক্সটাকেই প্রতিসম ম্যাট্রিক্স বলবে।
সিম্পল একটা উদাহরণ আছে, উদাহরণটা দিই আমি প্রথমে। দেখ, এটা খুব ফেমাস উদাহরণ আসলে। AHG, HBF এবং GFC। তো তাহলে AHG, HBF, GFC। তোরা বলবি স্যার এতক্ষণ ধরে আপনি 1 2 3 4 5 6 7 8 দিয়ে বলতেছেন, হঠাৎ করে এটাতে চলে গেছেন কেন? যাই নাই, ওই যে দেখো ওখানে আরেকটা লেখা আছে, কোনো টেনশন নেই। এটা ভালো করে তাকা। এটা বলছি যে আমরা যদি কোনো বর্গ ম্যাট্রিক্স, দেখ এটা বর্গ, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয়, তো ডেফিনেটলি এটা ট্রান্সপোজ লিখতে হবে নাকি হবে না? তো ট্রান্সপোজ মানে কি? A⁻T। এখন দেখ, ট্রান্সপোজ তোরা কিছুক্ষণ আগে পড়ছিস কি, সারিকে কলামে বা কলামকে সারিতে। তো তাইলে এই ম্যাট্রিক্সের সারিকে আমি কলামে নিব। সারি কোথায় আছে? AHG, তাহলে এটাকে নিলাম কলামে AHG। আচ্ছা, আবার HBF আছে সারিতে, চলে আসবে কলামে HBF। আচ্ছা, আবার GFC আছে সারিতে, চলে আসলো কলামে। এখন তোমাদের চোখে বাবা একটু ধুন্দুমার ফিল হবে। ধুন্দুমার কেন ফিল হবে? দেখ, দুটোটা সেম, AHG, HBF, GFC। আমরা না সারিকে কলামে আনছিলাম, কিন্তু তাও দেখ কোনো কিছু চেঞ্জ হলো না। তোরা এখন একটু নড়ে চড়ে বসবি যে স্যার হইলো কি এটা? একদম ইজি আসলে। মানে H এখানে আছে, F এখানে আছে, ABC এখানে আছে এবং G এখানে আছে। যদি এই এলিমেন্ট এই অবস্থানে, মানে কোনো এলিমেন্ট যদি এরকম কন্ডিশনে থাকে, যেমন 2 2, তারপরে ধরস না 1 5 6, এরকম যদি মানে মিলে থাকে, তাহলে এই অবস্থায় যদি কেউ থাকে, আলটিমেট ফরম্যাট আসলে এটা, তাহলে তার সারিকে যদি কলামে আনোস, তাইলে আলটিমেটলি এই A আর তার ট্রান্সপোজ একই হয়ে যায়, মানে দেখতে একদম সেম। মানে আমরা এখান থেকে বলতে পারি A আর A⁻T পরস্পর সমান। তাহলে আরেকবার, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান হয়ে যায়, তাহলে এই A কে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই? কাকে বলা হবে এই A কে? তো তাহলে ওই উদাহরণটা দেখো, ওইটাও সেম উদাহরণ, একদম ইজি। যদি আমরা এটা ট্রান্সপোজ করি, তাহলে সারি কোথায় আসবে? কলামে। তাহলে 2 0 1 আসলো কলামে, 0 2 0 0 2 0 আসলো কলামে, 1 0 2 1 0 2 আসলো কলামে। দেখ, দুটোটা আবার চেহারা সেম একদম, 2 0 1 2 0 1, 0 2 0 0 2 0, 1 0 2 1 0 2। আশা করি তোরা একদম কমপ্লিটলি বুঝছিস। এই ম্যাট্রিক্সটারও ডেফিনেটলি A আর A⁻T, মানে যে ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান। আই হোপ তোমরা এটা ভালো করে বুঝতে পারছো, কোনো ধরনের আর অসুবিধা নাই। তোমরা অবশ্যই উদাহরণগুলো লিখে ফেলবা। আমরা নেক্সট স্লাইডে যাই এবং কিছুক্ষণ আগে পড়লাম কি আমরা? প্রতিসম। এবং তাহলে এখন কি পড়বো? এখন পড়বো বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স মানে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাও একদম ইজি, কোনো কথাবার্তা ছাড়া আগে কি লিখতে হবে? আগে লিখতে হবে সংজ্ঞা। লেখ কোনো, তাড়াতাড়ি লিখে ফেলো, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি, দেখ, কোনো বর্গ ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি A = মানে A বলা যায় অথবা যে কোনো একইভাবে বলা যায়, অসুবিধা নেই, A⁻T = -A হয়। তাহলে তুই বলবি এটা আবার কি স্যার? এটা আবার কি বললেন আপনি? এটাও ভাই আগের মতোই সহজ। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি A⁻T = -A হয়। আগেরটা কি ছিল? A⁻T = A, এটা হচ্ছে A⁻T = -A। আগেরটা সিমেট্রিক, এটা স্কিউ সিমেট্রিক, স্বাভাবিক। এখন উদাহরণে যদি যাই, একটু দেখো তোমরা, আমরা তো সংজ্ঞা লিখছি। A⁻T আসো আগে, ওই যে একটা উদাহরণ লিখে রাখছি, ওইটার আমি A⁻Tটা বের করি। তো তাইলে A⁻Tটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ, একটু মনোযোগ দাও। তাহলে এটার ট্রান্সপোজ করতে হবে, হ্যাঁ, ট্রান্সপোজ মানে কি? সারি কলামে। তো তাহলে দেখ, এই যে 0H সারিটা চলে আসবে কোথায়? কলামে। আবার -H0F এটাও চলে আসলো কলামে, -G, -F আর 0 এটাও চলে আসলো
কলামে। তো তাহলে একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ বের করছি। তুমি বলতে পারছো আর তাহলে মাইনাসে কি? মাইনাস কিচ্ছু না, মাইনাস দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ। আরেকবার, মাইনাস দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ। তো আমরা যদি এখানে মাইনাস এ বের করার একটু ট্রাই করি, তাহলে কি করব দেখতো, প্রতিটা এলিমেন্টকে আমরা আসলে মাইনাস দ্বারা গুণ করব, -1 দ্বারা গুণ করব। তো তাহলে 0 -1 0 তো বিসমিল্লাহ 0ই, আর কিছু না। এইচ হবে কি -h, জি হবে কি -g, ঠিক না বেঠিক? 100% ঠিক। তাহলে আরেকবার, এই যে এটা আছে -h, তাহলে মাইনাস মাইনাস হবে কি প্লাস, 0 তো 0ই, f হবে কি -f, এবং এটা কি হবে -g হবে +g, -f হবে +f। তোরা আবার এটা দেখে খুশি হয়ে যাস না যে gf, ওরে বাপরে না, এই gf এটা শুধু gf, এটা তোরা যে ধরনের gf চিন্তা করস ওইটা না কিন্তু, হ্যাঁ। আর 0 তো কি, 0 তো 0ই। ওকে ফাইন। তো তাইলে একটু ভালো করে যদি মনোযোগ দেস, আমরা একটা ম্যাট্রিক্স প্রথমে লিখে রাখছিলাম, সেই ম্যাট্রিক্স থেকে আমরা ট্রান্সপোজ বের করছি, সেই ম্যাট্রিক্সকে আমরা -1 দ্বারা গুণ করছি। একটু খেয়াল করলে দেখবি এই a⁻t এবং এই মাইনাসে দোনোটা 100% সমান। 0 -h -g, 0 -h -g, h 0 -f, h 0 -f, gf 0, gf 0। তো তোদের আলটিমেটলি gf 0। দেখ শেষ পর্যন্ত এটাই হবে। যে যাই হোক, এখন তোরা কি বুঝতে পারছিস যে দোনোটা ম্যাট্রিক্স সমান? তো তাহলে কাকে বিপ্রতিসম বলা হবে? কাকে? এই যে বাবা এ কে, এই এ কে বলা হবে স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। মানে যাকে নিয়ে তুই কাজ শুরু করছিস সেটাই হচ্ছে যে তোর কি বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। তো তোমরা আশা করি এই প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে পারছো। আমরা যদি একদম পারফেক্টলি বলি, এটা যদি গুছাই দিই, রাউন্ড আপ করি, তাহলে কি সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলে। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলে। বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স, যার সারি কলাম সংখ্যা সমান তাকেই বর্গ ম্যাট্রিক্স বলে। আয়তকার বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, যার সারি কলাম ভাই সমান না তাকে আয়তকার বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এবার আসলে কর্ণ, মানে আছে কর্ণ। কর্ণ কি? কর্ণ হচ্ছে যে যার প্রধান কর্ণে উপাদান থাকবে বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স। যার প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান সমান বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স। যার প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান 1, প্রত্যেকটা উপাদান কী হবে 1, তাকে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, তাকে আই দ্বারা প্রকাশ করা হয়। সব কিছু কিন্তু একসাথে বলে দিচ্ছি আমি। আচ্ছা দেখি, বল দেখি, যেটা কর্ণ সেটা কি বর্গ হবে? হ্যাঁ হবে। আচ্ছা যেটা স্কেলার সেটা কি হবে? সেটা বর্গও হবে, কর্ণও হবে, স্কেলার হবে। লাস্টে যেটা অভেদক সেটা কি হবে? সেটা বর্গও হবে, কর্ণও হবে, স্কেলার হবে, অভেদক হবে। আশা করি বুঝছিস। এরপর হচ্ছে কি শূন্য বা নাল ম্যাট্রিক্স, যার প্রত্যেকটা উপাদান ভাই শূন্য, তার শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। আপার ট্রায়াঙ্গুলার, আপার ঊর্ধ্বর দিকে একটা ট্রায়াঙ্গুলার, তো তাহলে তার নিচের প্রধান কর্ণের নিচের উপাদানগুলো কি শূন্য। তারপর হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গুলার বা নিম্ন ত্রিভুজাকার, যার উপরের তোমার ভুক্তি সবগুলো শূন্য, তাকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে কি আসছে? এরপর আসছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারিকে কলামে বা কলামকে সারিতে পরস্পর যদি স্থান বিনিময় করি তাহলে তাকে বলে তোমার কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজের পরে আসছে প্রতিসম। একদম সিম্পলি এ আর তার ট্রান্সপোজ, এ আর a⁻t যদি সমান হয় তাহলে প্রতিসম, আর a⁻t আর যদি মাইনাসে পরস্পর সমান হয় তাহলে বিপ্রতিসম। আরেকটা জিনিস পড়াইছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আকার। ম্যাট্রিক্সের আকার কি আমার আকার বুঝতে পারতে, যেটা কি এটা 3/3 আকারের। যদি 2/3 আকার দেয় বুঝবি আগে কে, আগে সারি না কলাম? আগে সারি, পরে কে? পরে কলাম। তো আশা করি তোমরা এই প্রত্যেকটা ব্যাপার ভালো করে বুঝতে পারছো। আজকের ক্লাসে এতটুকুই, আজকে আর বেশি কিছু পড়াবো না। নেক্সট ক্লাসে তোমাদের আমরা 8টা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসের শিডিউল দিছি। এই 8টা ক্লাসে ইনশাল্লাহ তুমি প্রত্যেকটা টপিক ম্যাট্রিক্স আর নির্ণায়কের খুব ভালো করে বুঝতে পারবা। আজকে প্রথম ক্লাসটা একটু ছোটো, নেক্সট ক্লাসটা একটু বড় হবে। আই হোপ তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পারছো। দেখো আমি চেষ্টা করব তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি জিনিস ভালো করে বুঝে দেওয়ার। তো তোমরা অবশ্যই এনরোল করে ফেলবা ক্লাসে, এবং একদম চোখ বন্ধ করে তোমরা ভরসা রাখতে পারো। কোনো টেনশন করিও না, ইন্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ম্যাথকে নিয়ে তোমাদের একদম টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তোমরা ভরসা রেখে দ্রুততার সহিত তোমরা কি ক্লাসে জয়েন করে ফেলো। আর এনরোল করার পদ্ধতি আশা করি তোমরা জানোই কম বেশি। সো থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।